সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমরা মাধ্যমিকের শর্ট কোশ্চেন অর্থাৎ ছোট ছোট প্রশ্ন নিয়ে আলোচনার স্তরে আছি। আমরা আগে 2019-এর প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। 2018 কিছুটা হয়েছিল। আমাদের 2018-র 2 থেকে আজকে শুরু হবে শর্ট কোশ্চেন, ছোট প্রশ্ন। কি বলেছে দেখো, একের অঙ্কটা, 2-এর একের অঙ্কটা বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত, তাই তো? মূলধনের পরিমাণটা যদি আমরা x ধরে নিই, ধরি মূলধন, একের অঙ্ক, 2-এর একের অঙ্ক, ধরি মূলধন সমান x টাকা, অতএব মোট সুদ কত হবে? মোট সুদ হবে PRT/100 সূত্র। তো সেখানে P এর মান কত আমরা x ধরে নিয়েছি, সুদের হার ক পার্সেন্ট, সুদের হার 8%, ঠিকই আছে, আরই বসবে এটা। আচ্ছা, সময় কি বলেছে? n বছর, তাহলে এখানে n বসবে, বাই নিচে 100, তাই তো? তাহলে x আর n বাই 100। তাহলে শর্তানুসারে এটার সঙ্গে কি হবে? তাহলে শর্ত অনুসারে যদি এত ডিটেলসে করতে হবে না, হ্যাঁ, এগুলো যেহেতু শর্ট কোশ্চেন, এগুলো বা শূন্যস্থান, এগুলো যত সংক্ষেপে পারবে করবে। এটা x আর n বাই 100 সমান p আর n বাই 25, বা x সমান কত হয়ে যাচ্ছে, উল্টি চলে যাবে, p আর n বাই 25, 100 গেল উপরে, আর n আসলো কোথায়? নিচে। আর n কেটে গেল, 25 দিয়ে কেটে গেলে 4, তাহলে x এর মান কত বেরিয়ে গেল? 4p। হ্যাঁ, তাহলে আসল কত, মূলধন কত হয়ে গেল? 4p। তাহলে অঙ্কটা বুঝতে পারলে? আসলটাকে আমরা কি করলাম? x ধরে নিলাম, বা মূলধনটাকে x ধরে নিয়ে মোট সুদটা বের করলাম, দিয়ে মোট সুদের সঙ্গে মোট সুদ শর্ত করে দিলাম, করে সেখান থেকে x এর মান পেয়ে গেলাম কত? 4p। তাহলে আমাদের আসলটা শূন্যস্থানে কত বসবে? 4p বসবে একটা। আচ্ছা, তারপরে চলে আসছি 2-এর 2। 2-এর 2 x মাইনাস না a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার, এটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, লিখে নিয়ে এটাকে, প্লাস 3x প্লাস 5 সমান 0। সমীকরণটির এর মান কত হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না? আচ্ছা, দ্বিঘাত সমীকরণ হবে না, তাই বলে দ্বিঘাত সমীকরণ না হতে গেলে মানে এক্স স্কোয়ার টার্মটা থাকবে না, এই টার্মটা থাকবে না, হ্যাঁ, এটা থাকবে না। তাহলে কি হতে হবে? তাহলে ওর যে সহগ, সেই সহগটাকে শূন্য হতে হবে। তার মানে অতএব a মাইনাস 2 সমান কত? 0, বা a সমান 2। তাহলে এর মান যদি দেখো 2 বসাই আমরা, তাহলে কি হবে? 2 বিয়োগ করলে 0 কে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে 0 হয়ে গেল। তাহলে কোনো এক্স স্কোয়ার টার্ম থাকলো না, মানে এটা দ্বিঘাত সমীকরণ হলো না। তাহলে শূন্যস্থানে এর মান কত বসে যাবে আমাদের? এর মান 2। এটা বুঝতে পারলে? চলে আসছি 3-এর অঙ্কটায়, কি করছে দেখো, কি বলেছে। 2-এর গেল, এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ এর মান কত? একটা কথা বলে রাখি, একটা বৃত্তের ভিতরে যখন আমরা একটা সামান্তরিক আঁকতে যাব, সেটা আর সামান্তরিক থাকবে না, সেটা কি হয়ে যাবে বলো তো দেখছি, সেটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বৃত্তস্থ সামান্তরিক কি হয়ে যায়? একটা আয়তক্ষেত্র হয়। তাহলে যেহেতু বৃত্তস্থ সামান্তরিক, আমি যুক্তিটা লিখছি, এটা না লিখলেও চলবে তোমাদের, শুধু ওখানে কত হবে সেটা বসিয়ে দিলেই চলবে। তাহলে যেহেতু বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র অতএব তাহলে কি হয়ে যাবে? কোণ এর মান কত হয়ে যাবে? 90 ডিগ্রি। আয়তক্ষেত্র হলে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এও 90 ডিগ্রি, এও 90 ডিগ্রি, এও 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি করে হয়ে যায়? 90 ডিগ্রি করে হয়ে যায়। সেই হিসেবে এটা কত হয়ে গেল? 90 ডিগ্রি হয়ে গেল।
যে কোনো কোণের মান চাইলে যদি এটাও চাইতো তাও 90, এটা চাইলে এটাও 90, এটা চাইলে এটাও 90। আচ্ছা, চলে আসছি আমরা 3 নম্বর অঙ্কে। tan 35 tan 55 সমান sin থিটা হলে থিটায় সর্বনিম্ন ধনাত্মক মান কত? আচ্ছা, আমি মুছে দিচ্ছি দুটো। আচ্ছা, চলে আসছি আমরা এবার 4 অঙ্কে। আচ্ছা, কি বলেছে, sin থিটাটা আগে লিখে নিলাম। হ্যাঁ, sin থিটা সমান tan 55 না tan 35 আগে আছে, 35 ডিগ্রি tan 55 ডিগ্রি। আচ্ছা, tan 35 যা আছে থাকলো, tan 55টাকে আমরা এরকম লিখতে পারি না, tan 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি লিখতে পারি। দেখো, 90 থেকে 35 বিয়োগ করলে কত হয়? 55 হয়। আচ্ছা, এটা যা ছিল থাকলো, আর এটা কত হয়ে গেল? এটা cot 55 এই 35 হয়ে গেল। কেন? tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত? cot থিটা, তাই তো? tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা দিয়ে এটাকে কি করলাম আমরা? পাল্টিয়ে নিলাম। tan 35 ডিগ্রি ইনটু 1/tan 35 ডিগ্রি, কেটে গেল জিনিসটা, কেটে গেল 1 হলো। 1 মানে কত আবার? sin 90 ডিগ্রি। তাহলে থিটার মান কত হয়ে গেল? 90 ডিগ্রি। দুই থেকে sin sin বাদ চলে গেল, তুলনা করব। হ্যাঁ, এবার তাহলে থিটার মান কত হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। তাহলে শূন্যস্থানে কত বসবে? এটা 90 ডিগ্রি হবে। বুঝতে পারলে সবাই এটা? তাহলে tan 35 যা আছে রাখলাম, 55 কে আমি 90 মাইনাস 35 এ ভেঙে নিলাম। যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা, cot মানে আবার 1/tan থিটা, tan tan কোণ নিচে কেটে গিয়ে 1 হলো, 1 মানে আবার sin কত ডিগ্রি? 90 ডিগ্রি। থিটার মান কত বেরিয়ে গেল? 90 ডিগ্রি। আচ্ছা, তারপর আসছে আমরা 5 নম্বর অঙ্কে। কি বলেছে দেখি, এক মুখ কাটা একটি পেন্সিলের আকার চোঙ ও কিসের মতো হবে? চোঙ ও শঙ্কুর মতো হবে। এই যে পেন্সিল, একটা পেন্সিলকে যদি আমরা রুল পেন্সিল যেটাকে আমরা কাটি, আমরা অনেকটা এরকম দেখতে পাই তো। তাই তো, রুল পেন্সিল কাটলে হয়, তাহলে এই অংশটা চোঙ আর এই অংশটা কিসের মতো? শঙ্কু। এটা শঙ্কু আর এটা কি? চোঙ। তাহলে শূন্যস্থানে কি বসে যাবে আমাদের? কি শূন্যস্থানে, যেহেতু এটা দিকটা চোঙ দেওয়া আছে, তাহলে এটা শূন্যস্থানে হবে কত? শঙ্কু। হ্যাঁ, এটাই হবে অ্যান্সার, শঙ্কু। এটা কিছুই না, জাস্ট এটা পেন্সিলকে এক মুখ কাটা হয়েছে, মানে এরকম ছুলে নেওয়া হয়েছে। ছুলে নিলে উপর অংশটা শঙ্কু হয়, নিচের অংশটা কি থাকে? চোঙই থেকে যায়। আচ্ছা, 6টা দেখো কি বলেছে। 6টা মধ্যগামিতার মাপকগুলি হলো গড়, মধ্যমা ও আর একটা কি? সংখ্যা গুরুমান। 3টে মধ্যগামিতার মাপক আছে, 3টে। সংখ্যা গুরুমান ইংলিশে বলা হয় মড, এই মিডিয়ান মড। সংখ্যা গুরুমান। আরেকটা নাম আছে কি? ভূইষ্ঠক। এটার আরেকটা নাম হচ্ছে ভূইষ্ঠক। ভূইষ্ঠক এটাও ব্যবহার করতে পারি, বা সংখ্যাগুরু মান। অনেক সময় আমাদের দেখা গেল, অনেক সময় এমন একটা অপশন আসলো সেখানে সংখ্যাগুরু মান দেওয়া নেই, মধ্যগামিতার মাপক বলে সংখ্যাগুরু মান না দিয়ে ভূইষ্ঠক কথাটা ব্যবহার করলো, তাহলে কিন্তু তখন ঘাবড়ে যাওয়ার কিছু নাই। সংখ্যাগুরু মানও যা, ভূইষ্ঠক একই কথা। হ্যাঁ, তাহলে আমাদের 2 অঙ্কগুলো আমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি। চলে আসছি 3 অঙ্কে আমরা। হ্যাঁ, এবার আসছি 3 অঙ্কে। 3-1। আচ্ছা, কি বলেছে দেখো, 3-1, নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি না কম? হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলে রাখি, নির্দিষ্ট সরল আসলটা নির্দিষ্ট, সময়ও নির্দিষ্ট যদি হয়, তাহলে 2 বছরের ক্ষেত্রে সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদ সর্বদা বেশি হবে। হ্যাঁ, কিন্তু যদি 1 বছর হতো তাহলে সেক্ষেত্রে সেটা সমান থাকতো দুটো। তাহলে এটা কি হবে? এটা একের আনসারটা কি হবে? তুলনায় সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি, তাহলে এটা মিথ্যা হয়ে গেল একটা। হ্যাঁ,
তাহলে এটা কি মিথ্যা। আসলে চক্রবৃদ্ধি সুদটাই বেশি হয়, চক্রবৃদ্ধি সুদ সর্বদা গ্রেটার দেন ইকুয়াল টু সরল সুদ। সরল সুদ যে কোনো আসলে চক্রবৃদ্ধি সুদটা সর্বদা হয় সমান অথবা বড় হবে কার থেকে, সরল সুদ থেকে। হ্যাঁ, সেই হিসাবে এক একটা কি হয়ে গেল, মিথ্যা হলো। এটা বুঝতে পারলেন? মানে 1 বছর সময় 1 বছর হলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হবে, কিন্তু যদি 2 বছর হয় বা 3 বছর হয় সেক্ষেত্রে সুদের সুদ চলে আসবে। তো সেই হিসাবে আমাদের কি হবে, চক্রবৃদ্ধি সুদটা সর্বদা সরল সুদের থেকে বেশি হবে। তাহলে সমানও হতে পারে অথবা বেশি হতে পারে। সময় 1 বছর হলে সমান হবে, আর না হলে যত সময় বাড়বে তত চক্রবৃদ্ধি সুদটা সরল সুদের থেকে বেশি হতে থাকবে। আচ্ছা, দুই একটা কি বলেছে, এক্স স্কয়ার ওয়াই এক্স কিউ ওয়াই এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ক্রমিক সমানুপাতি। তাহলে এইটা ইস টু এইটা সমান এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইস টু এক্স ওয়াই কিউ। ও আচ্ছা, এটা ক্রমিক সমানুপাতি কিনা দেখাতে বলেছে। তাহলে ক্রমিক সমানুপাতি দেখানোর নিয়ম হলো প্রথম আর শেষেরটার গুণফল, প্রথম গুণ তৃতীয়। তিনটে যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে প্রথম আর তৃতীয় গুণফলটা দেখব। কিভাবে দেখব, এক্স কিউ ওয়াই গুণ এক্স ওয়াই কিউ কত হয়ে যাচ্ছে, তাহলে x4 y4। আর দ্বিতীয়র বর্গ দেখব, দ্বিতীয়টা স্কয়ার সমান কত হচ্ছে, x স্কয়ার y স্কয়ার তার হোল স্কয়ার, তার মানে এটাও আসলে y4। অতএব তাহলে এটা কি হবে, ক্রমিক সমানুপাতি। অতএব ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। তাহলে এটা কি হলো, সত্য হলো। হ্যাঁ, এটা কি হয়ে যাচ্ছে, তাহলে এটা সত্য। তাহলে জিনিসটা বুঝতে পারলে সবাই? আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে বলেছে তিনটে সংখ্যা দিয়েছে, একটা এক্স কিউ ওয়াই, আর একটা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, আর একটা এক্স ওয়াই কিউ। এই তিনটে ক্রমিক সমানুপাতি। এটা সত্য না মিথ্যা, তাই বলেছে তো আমাদের। তাহলে আমাদের তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতি দেখার নিয়ম হলো প্রথম আর তৃতীয় গুণফল বের করব, আর দ্বিতীয়টার বর্গ বের করব। দুটো যদি সেম হয় তাহলে সেটা ক্রমিক সমানুপাতি, আর না হলে না। এখানে যেহেতু সেম হয়ে গেল, একই রকম, অতএব এটা ক্রমিক সমানুপাতি, মানে এটা সত্য হলো। চলে আসছি, অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ, তাই বলেছে। হ্যাঁ, এটা ঠিক না ভুল, ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তিনেরটা অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ। আচ্ছা, এটা যদি বৃত্ত হয় তাহলে এইটা ক্ষুদ্রতর বৃত্তাংশ আর এই দিকটা হচ্ছে বৃহত্তর। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণটা কি হয় দেখি। এই যেটা এটা যদি আমরা কোণ আঁকি, এই কোণটা সর্বদা কি হবে, 90 ডিগ্রি থেকে বেশি। তার মানে এটা স্থূল কোণ হয়। এটা কি কোণ হয়, স্থূল কোণ। এই কোণটা হবে স্থূল কোণ। তাহলে কি হচ্ছে, এটা কি বলেছে যে আমাদের বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ। তাহলে সত্যি এটা, তাহলে এটাও সত্যি হয়ে গেল। হ্যাঁ, তাহলে 2 3 সত্যি হলো, এক একটা ভুল হয়েছিল, মিথ্যা ছিল 2 3। তাহলে এটা তিনেরটা হবে কি, সত্য। দেখো, আর যদি অর্ধবৃত্ত অপেক্ষা বড় বৃত্তাংশস্থ হয় তাহলে এই কোণটা কি হবে, ছোট কোণ হয়ে যায়, তখন তাহলে কি হবে, সূক্ষ্ম কোণ হয়ে যায়। আর যদি পুরোপুরি অর্ধবৃত্ত হয় তাহলে সমকোণ হয়। 3 রকমের ঘটনা ঘটে। আচ্ছা, তারপরে চলে আসছে চারেরটা কি বলেছে, সেক স্কয়ার 27 ডিগ্রি মাইনাস কট স্কয়ার 63 ডিগ্রি, কট স্কয়ার 63 ডিগ্রি। আচ্ছা, এইটার মানটা কত, তাই তো? এর সরলতম মান কত আমরা কি করে পাবো? আচ্ছা, সেক স্কয়ার 27 ডিগ্রি মাইনাস কট স্কয়ার 63 ডিগ্রি। আচ্ছা, সেক স্কয়ার 27 ডিগ্রি যেমন আছে রেখে দিলাম, কট স্কয়ার 63 ডিগ্রির জায়গায় আমরা কি করতে পারি, 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি করতে পারি।
তাহলে কি হচ্ছে, এটা sec স্কয়ার 27 ডিগ্রি যা ছিল থাকলো, cot পাল্টে কি হয় tan, তাহলে tan স্কয়ার 27 ডিগ্রি। তার মানে এবার দেখো sec স্কয়ার থিটা মাইনাস এটা মাইনাস tan স্কয়ার থিটা, এই দুটো যদি সেম থাকে তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত হয় 1 হয়। এটা কি বলেছে, এর সরলতম মান নেওয়া, তাহলে এটাও সত্য। হ্যাঁ, তাহলে 3-এরটাও কি হয়ে গেল সত্য হলো, এই 4-এরটা, তাহলে 4-এরটা কি হয়ে গেল, এটা সত্য হলো। আচ্ছা আমরা চলে আসছি 5-এর অঙ্কে। এটা বুঝতে পারলে সবাই, এই 63 কে আমরা 90 মাইনাস 87 ভেঙে নিলাম, যে পুরো কোণের cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে tan থিটা, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মান কত হয়ে যায় 1 হয়ে যায়, মানটা আমাদের বেরিয়ে গেল। আচ্ছা চলে আসছি আমরা 5-এর অঙ্কে। একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকের আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে, কি তাই হয় কি, তা হয় না। হ্যাঁ, ব্যাসার্ধ ধরে নিচ্ছি r, তাহলে আয়তন কি হয়, এটা একক লিখলেও হয়, শর্ট কোশ্চেন আমি লিখছি না অতটা, আয়তন 4/3 পাই r³ ঘন একক। আর পরে ব্যাসার্ধ কত দ্বিগুণ মানে 2r একক, তাহলে পরে আয়তন কি হয়ে যাচ্ছে 4/3 পাই 2r এর হোল কিউব, তাহলে 4/3 পাই ইনটু 8r³ তার মানে 8 ইনটু 4/3 পাই r³ ঘন একক। তাহলে কি দ্বিগুণ হলো, আয়তন আগে ছিল 4/3 পাই r³ এখন হলো 8 ইনটু 4/3 পাই r³, তার মানে কি হয়ে গেল দেখো 8 গুণ হয়ে গেল। তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় আয়তন 8 গুণ হয়, তাহলে সেই হিসাবে এই 5-এর অ্যানসারটা হবে কি মিথ্যা। হ্যাঁ, 5-এরটা তাহলে ভুল, তাহলে ওটা হবে দ্বিগুণ বলেছে এটা, কিন্তু এটা হচ্ছে আসলে কত 8 গুণ হচ্ছে। হ্যাঁ, তাহলে সেই হিসেবে এটা মিথ্যা হয়ে গেল এটা। আচ্ছা চলে আসছি 6-এর অঙ্কে। এবার কি বলেছে 6-এরটা, একটা পরিসংখ্যা ছক দিয়েছে, সংখ্যাগুরু মান 3, এদের সংখ্যাগুরু মান হবে কত বলেছে 3। আচ্ছা সবচেয়ে বেশি পরিসংখ্যা কত আছে 7, তাই তো, তাহলে সংখ্যাগুরু মান কত হবে 4 হবে আমাদের। হ্যাঁ, সংখ্যাগুরু মান, তাহলে এটাও মিথ্যা, তাহলে এখানে সংখ্যাগুরু মানটা কত, সরল সংখ্যাগুরু মান বের করতে বলেছে, তাহলে সবচেয়ে বেশি পরিসংখ্যা কোনটা 7টা, তো শিক্ষার্থীর সংখ্যা 7, তাহলে সেখানে সংখ্যাগুরু মান কত হবে, সংখ্যাগুরু মান হওয়ার কথা ছিল এটা 4, কিন্তু এখানে দেওয়া আছে কত 3, সেই হিসাবে এটা কি হয়ে গেল, তাহলে 3-এরটা হয়ে গেল, এই 6-টা মিথ্যা হয়ে গেল। হ্যাঁ, যেটার পরিসংখ্যা সবচেয়ে বেশি হবে সেটাই হবে সংখ্যাগুরু মান। হ্যাঁ, কিন্তু এখানে সংখ্যাগুরু মানটা 3 বলেছে, কিন্তু হওয়া উচিত ছিল কত, এটা 4, সেই হিসাবে এটা মিথ্যা হয়ে গেল। আচ্ছা 3-এর শেষ হলো, আমরা চলে আসছি 4 নম্বরের শর্ট কোশ্চেনে। 4-এর 1 কি বলেছে দেখি, 4-এর 1 বার্ষিক সরল সুদ হারে 4% থেকে 3.34% হয় এ ব্যক্তির আয় 60 টাকা কমে গেল, তাহলে ওই ব্যক্তির মূলধন কত। আচ্ছা দেখো সুদের হার কমে গেল, সুদের হার কম কত 4 মাইনাস 3.34% বিয়োগ করলে কত হয়ে গেল 1/4%, তাই তো, তাহলে সুদের হারটা কমে গেল কত পার্সেন্ট, 1/4%, তার মানে 1/4 টাকা সুদ কমে যখন আসল 100 টাকা, এটা তো পার্সেন্ট মানে 100 টাকায় হয় ঘটনাটা, তাহলে যখন 1/4 টাকা সুদটা কমে যাবে যখন আসল কত হয়ে যাচ্ছে আমাদের 100 টাকা।
1 টাকা সুদ কমে যখন আসল 100 ইন্টু 4-এর 1 টাকা উল্টিয়ে গেল এটা, অতএব এবার 60 টাকা সুদ কমে, তাই বলেছে তো 60 টাকা সুদ কমে যখন আসল 100 ইন্টু 4 ইন্টু 60 টাকা, তখন 4 6 24 240 আর 2 শূন্য 24,000 টাকা। তাহলে আসল কত পেয়ে গেলাম? আসল সমান 24,000 টাকা। কি করে করলাম বুঝতে পারলে? তাহলে সুদের হার কত কমে, কত পার্সেন্ট কমে গেল? 1/4% কমে গেল। এই 1/4% কমে যাওয়ার অর্থটা কি? যে আমার আসল যদি 100 টাকা থাকে, সুদ কমে যাবে 1/4 টাকা। এবার তাহলে আমি ঘুরিয়ে লিখছি এটা, যেহেতু এখানে আসল বের করব, ঘুরিয়ে লিখলাম কি 1/4 টাকা সুদ কমে যাবে যখন আসল হবে 100 টাকা। 1 টাকা সুদ কমে যাবে তখন কি হবে? আসলটা এটা উল্টিয়ে যাবে, তাহলে 4-এর 1 হলো, আর মোট কত টাকা কমে গেছে? 60 টাকা সুদ কমে গেছে, তাহলে আসল কত হয়ে গেল? 24,000 টাকা। আচ্ছা, 4-এর 1 গেল, 4-এর 2, কি বলেছে? এ ও বি যথাক্রমে 15,000 টাকা ও 35,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বি লভ্যাংশ হিসাবে 3,030 টাকা পেল। এ লভ্যাংশ কত? আচ্ছা, তাদের মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত 15,000 ইস্টু 45,000, তাই তো? 15,000 এ হচ্ছে 15,000 ইস্টু বি এর হচ্ছে 45,000 টাকা, সমান 1:3। 15,000 দিয়ে কেটে দিলাম 1:3। এবার এখানে কথা বলে রাখি, এই 6 মাসটার কোনো প্রয়োজন নয়। হ্যাঁ, একটা টাইম বলে দিয়েছে যে 6 মাস পর্যন্ত তাদের ব্যবসা, এবং যেহেতু দুজনেরই সমান সংখ্যক মাস কেটেছে, সেই হিসাবে এটা সরল, এটার মধ্যে কোনো জটিল মূলধন যেটা আমাদের অংশীদারি না, এটা সরল অংশীদারি কারবার। হ্যাঁ, তাহলে সেই হিসাবে বি এর লাভটা বলা আছে 3,030। তাহলে এ এর লাভটা কত? এ এর লভ্যাংশ, লভ্যাংশ খুব সংক্ষেপ প্রসেসে বের করা যায়। 3,000, আমি সংক্ষেপ প্রসেসটা 3,030 তো কিভাবে করছি দেখো, এটা বি এর লাভ, কিন্তু আমি বের করছি এর লাভ, তাই তো? এই লাভটা হচ্ছে বি এর লাভ 3,030 টাকা, ইনটু কার অনুপাত? আমি কার লাভ বের করবো? এ এর লাভটা বের করবো, আর বি এর লাভটা দিয়ে নিচে ভাগ করবো, মানে বি এর লাভের অনুপাত। তাহলে দেখো কিভাবে করতে হয়। আমার এই যে 3,030 টাকা কার লাভ বলা আছে? বি এর লাভ। হ্যাঁ, বি এর লাভ বের করতে হবে, আমাদেরকে দেওয়া আছে, আমাদের বের করতে হবে এর লাভ। তাহলে এর অনুপাতটা উপরে বসাবো আর বি এর অনুপাতটা নিচে বসাবো। এটা আনুপাতিক ভাগাহার না কিন্তু, হ্যাঁ, এটা মাথায় রাখবে। এটা যদি টোটাল লাভ বলতো 3,030, তাহলে আনুপাতিক ভাগাহার করে করতে হতো আমাদের। হ্যাঁ, সেক্ষেত্রে আলাদা আসতো, 1/4 আসতো সেটা, কিন্তু এখানে যেহেতু এটা এই লাভটা শুধুমাত্র বি এর লাভ, ওই জন্য বি এর অনুপাত দিয়ে ভাগ হবে, আর বের করব এর লাভ, এর অনুপাত উপরে বসবে। খুব সংক্ষেপ প্রসেস, তাড়াতাড়ি করার প্রসেসটা। এইভাবে একটু পরীক্ষার হলে না শিখলে কি হবে, না করলে সময়ের টাইম প্রেসারে পড়ে যাবে, ওই কারণে আমি প্রসেসটা শিখিয়ে দিলাম। তাহলে এর লাভ হলো কত টাকা? 1,010 টাকা। কি করে হলো বুঝতে পারলো সবাই? আচ্ছা, 3-এরটা কি বলেছে? 2x + 1/x = 2 হলে এটা একটা রাশিমালার মান দিয়েছে, 2x + 1/x = 2, এটা বলে দিয়েছে। হ্যাঁ, এটার মান বলে দিয়ে একটা রাশিমালা দিয়েছে, সেটা বের করতে হবে। তাহলে এটাকে আমরা অনেক, দেখো তোমরা অনেকে 6 7 থেকে এই ধরনের অঙ্ক করে এসেছো, সেই টাইপের একটা অঙ্ক, একবারে সেম টাইপেরই অঙ্ক আমরা এটা লসগু করে নিলাম, মনে পড়ছে? এবার এইভাবে করতে হয়, তারপরে বর্গমূল করতে হয়। 2x² + 1 এর মান কত বেরিয়ে গেল? 2x থাকুক, এটা এই মানটা আমাদের বেরিয়ে থাকলো। এবার কিসের মান চেয়েছে আমাদের? x বাই 2x² + x + 1। আমরা সাজিয়ে নিলাম, 2x² + 1 + x টাকে শেষে লিখলাম। হ্যাঁ, x বাই 2x² + 1 এর মান কত? 2x, আর পাশে একটা কি আছে? x আছে। টোটাল x বাই কত হয়ে গেল? 3x। x কেটে গেল, অ্যানসার কত হয়ে গেল? 1/3। তাহলে দেখো এই ধরনের অঙ্ক আমরা বহু করে এসেছি। 7, অনেকে 6 7 থেকে করতে করতে চলে আসছো, 7-এ তো করেছো অনেকেই। তাহলে কি করতে হয়? এটা লসগু করতে হয়, করে ওই x² টার্মের মানটা বের করে নিয়ে সেই মানটাকে এখানে বসিয়ে দিতে হয়। এখানে আমরা 2x² + 1 এর মানটা বসিয়ে দিলাম, সুবিধা হলো আরো বেশি। দিয়ে কত বেরিয়ে গেল? এটা 1/3।
আচ্ছা, তারপরে আসছে চারেরটা, কোনো দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় 2 আর -3 হলে সমীকরণটি লিখো। হ্যাঁ, তাহলে 4 নম্বরটা সমীকরণ লেখার বীজ দুটো যদি জানা থাকে দুটো প্রসেসে বের করা যায়। x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি ইনটু x প্লাস বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল সমান 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ লেখার নিয়ম। হ্যাঁ, সেই হিসাবে তাহলে x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি কত কত হবে 2 - 3 ইনটু x প্লাস 2 গুণ -3 সমান কত 0। x² মাইনাস -1 ইনটু x, আর এটা -6 হয়ে গেল, তাই তো? 3 গুণ 6 -6 সমান 0, বা x² মাইনাস মাইনাসে প্লাস x -6 সমান 0। সমীকরণটা হয়ে গেল এই একটা প্রশ্ন। বিকল্প একটা আমি দেখিয়ে দিচ্ছি, বিকল্প প্রসেস সেটা কি করে পাবো? আচ্ছা, ওর যদি বীজ 2 হয় তাহলে উৎপাদক হয় x - 2, আর ওইটা যদি 3 হয় তাহলে x + 3, এটা সমান 0। দিয়ে x² প্লাস x মাইনাস 3 গুণ 6 সমান 0। এই প্রসেসও করা যায় একটা। হ্যাঁ, অথবা এইটা হলো ভালো প্রসেস, মানে এটা নিয়ম মেনে করা হলো, এটাকে খুব সংক্ষেপ প্রসেসে করা হলো। হ্যাঁ, এটা গুণ করে দিলে আমাদের সমীকরণ পেয়ে যাবো। যা বীজ হবে তার উল্টো চিহ্ন বসাবো এখানে, যা বীজ হবে তার উল্টো চিহ্ন হয়, তাহলে সেই হিসাবে করে গুণ করেও আমরা মানটা বের করে নিতে পারি। আমরা তাহলে এই প্রসেসও করতে পারি অথবা এটাকেও করতে পারি। খুব সময় হাতে না থাকলে, তাড়াতাড়ি করতে গেলে এই প্রসেসে করে দেবে, একটু সময় হাতে থাকলে একটু ডিটেলসে বুঝিয়ে করে দেবে এইভাবে। আচ্ছা, চলে আসছি এবার আমরা 5 অঙ্কে। কি বলেছে 5 অঙ্কটাই? এবিসি ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ছবি আঁকি আমরা তাহলে। ত্রিভুজ আঁকলাম এ বি সি, বিসি এর সমান্তরাল সরলরেখা এবি আর এসি কে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা ছেদ করে দিলাম পি আর কিউ বিন্দুতে। যদি এপি সমান 4, এটা 4 বলে দিয়েছে, কিউসি সমান 9, কিউসি সমান এটা 9 বলে দিয়েছে, পিবি সমান একিউ, পিবি সমান একিউ, এটার সঙ্গে এটা সমান, তার মানে এটা x হলে এটাও কি হয়ে যাবে x হবে। হ্যাঁ, তাহলে পিবি এর দৈর্ঘ্যটা কত? তা ধরি পিবি সমান একিউ সমান x সেমি, এটা ধরে নিলাম। এবার একটা কথা বলে রাখি, এই চ্যাপ্টারটা আমরা এখনো শিখিনি, তবুও একটু বলে দিই, খুব সহজ জিনিস, কিছু না। যদি কোনো একটা ত্রিভুজে কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা টানা হয় তাহলে সে ওই অপর দুটো বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, তার মানে এইটার এটার অনুপাত এটার এটার অনুপাতের সঙ্গে কি হয় সমান হয়। হ্যাঁ, থ্যালাসের উপপাদ্য বলা হয় এটাকে, থ্যালাসের উপপাদ্য, থ্যালেস বা থ্যালাস, যাকে থ্যালেসের উপপাদ্য অনুযায়ী। তাহলে এটা আমাদের ওই সমানুপাত ধর্ম আছে, সমানুপাতের ধর্ম আছে ওই চ্যাপ্টারে পরে। হ্যাঁ, সেখানে পড়বো আমরা থ্যালেসের উপপাদ্য বলে পড়বো। এটা সেই উপপাদ্য অনুযায়ী কি হয়, এপি বাই পিবি সমান একিউ বাই কিউসি হয় এটা। হ্যাঁ, থ্যালেসের উপপাদ্য বলছে যে কোন একটা ত্রিভুজের কোন একটা বাহু সমান্তরাল সরলরেখা অন্য দুটো বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, মানে এই দুটো বাহুর অনুপাত এই দুটো বাহুর অনুপাতের সঙ্গে সমান হয়। যদি এটা এটার সঙ্গে এটা সমান্তরাল হয় তবেই হবে কিন্তু, হ্যাঁ, তাছাড়া হবে না। দিয়ে আমার মান বসিয়ে দিই, এপির মান 4, x একিউ x এটা 9, বর্গমূল করলে x² সমান 36, x সমান প্লাস মাইনাস, বর্গমূল করলে প্লাস মাইনাস 6 হবে, কিন্তু যেহেতু বাহুর দৈর্ঘ্য সে ঋণাত্মক হতে পারে না, তাহলে x সমান কত হবে 6 হবে। হ্যাঁ, -1টা গ্রাহ্য হবে না। হ্যাঁ, যেহেতু এটা বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা কত পেয়ে গেলাম পিবি এর দৈর্ঘ্য। তাহলে অতএব পিবি সমান কত হয়ে গেল, পিবি সমান 6 সেন্টিমিটার।
তাহলে অঙ্কটা খুবই সহজ অঙ্ক, কিছু তেমন কিছু নাই, শুধু আমাদের কি হলো একটা উপপাদ্য কাজে, থ্যালেসের উপপাদ্য কাজে লাগালাম। কি সেটা, যে কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহু সমান্তরাল সরলরেখা অপর দুটো বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, যে অনুপাতে, সেটাকে থ্যালেসের উপপাদ্য বলা হয়। আমরা শিখবোর পরে একটু শিখিয়ে দেবো, আমি তেমন কোনো জটিল জিনিস না বলে আমি না শিখিয়ে এটা এগিয়ে এসেছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পরেরটা চলে আসছে আমরা আবার। আচ্ছা, 4-এর এবার 6 কি বলেছে দেখি। 4-এর 6-এ, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু। আচ্ছা, একটা ছবিটা আঁকতে হবে এখানে। এটা আচ্ছা, একটা বৃত্ত, কত সেমি দূরে বিন্দু আছে একটা, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, সে ঠিক আছে, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, এটা পি বিন্দু 13 সেমি দূরে পি। আচ্ছা, এই পি বিন্দু থেকে কি বলছে, দুটো স্পর্শক আছে, পি এ, পি কিউ আর পি আর, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক আঁকা হয়েছে। পি ও পি কিউ আর এটা পি আর, এগুলো যোগ করে দিলাম। আচ্ছা, এইটা 13 বলেছে, এটা 5, ব্যাসার্ধ 5 বলে দিয়েছে, তাহলে আমাদের পি আর বেরিয়ে চলে আসবে না? তাহলে কি সূত্র হচ্ছে, ও আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার সমান ওপি স্কোয়ার, তাই হয় তো? তাহলে বা ও আর এর মান 5 স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার সমান 13 স্কোয়ার, বা 5 5 25 প্লাস পি আর স্কোয়ার 169, পি আর স্কোয়ার সমান 169 মাইনাস 25, তাহলে পি আর স্কোয়ার সমান 144, তাহলে পি আর বেরিয়ে গেল কত, √144 মানে 12 বেরিয়ে গেল। হ্যাঁ, মাইনাস 12টা আমাদের নেওয়া হবে না, গ্রাহ্য হবে না, এখানে বাহুর দৈর্ঘ্য তো, তাহলে বর্গমূল করলে প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা কোনটা নেব, প্লাসটাই নেব। হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য যেহেতু। এবার কি চেয়েছে, এই পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল, তাহলে এইটা আমরা কত পেয়ে গেলাম, 12 পেয়ে গেলাম তো, যে 12 পেয়ে গেলাম, তাহলে অতএব ত্রিভুজ ও আর কিউ, ও আর পি এর ক্ষেত্রফল, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্র, তাই তো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই সূত্র ফেললাম। ভূমি হচ্ছে 12, উচ্চতা কত, 5 বর্গ, এটা কি এককে দিয়েছে, সব সেমিতে দিয়েছে বোধহয়, হ্যাঁ সেমিতে, বর্গ সেমি। 2 দিয়ে কেটে গেলে কত হলো, 6, 5 6 30 বর্গ সেমি, তাই পেয়ে গেলাম তো। তাহলে এটা কত পেয়ে গেলাম, 30 বর্গ সেমি। এটা 30 হলো, এটাও তো 30 হবে, একই মাপের দুটো ত্রিভুজ হচ্ছে, এটাও এই ত্রিভুজের ক্ষেত্রফল যা, এটাও তাই, 30 30 মোট কত হবে চতুর্ভুজটা। তাহলে অতএব পি আর ও কিউ চতুর্ভুজের ক্ষেত্রফল, কি হবে, এই যে ত্রিভুজটা সৃষ্টি হলো তার কি হবে, দ্বিগুণ হবে, কারণ এইদিকেও দেখো একই মাপের একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, আর আমরা এটা প্রমাণ করেছি, যেটা ওই স্পর্শক সংক্রান্ত উপপাদ্যে, যে দুটো এই ত্রিভুজ দুটো কি হয়, একই মাপের হয়, একই ক্ষেত্রফল দিতে হয়, সর্বসম ত্রিভুজ হয় যেহেতু। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল সমান হবে 30 প্লাস 30 বর্গ সেমি সমান কত হয়ে গেল, 60 বর্গ সেমি, 60 বর্গ সেমি। তাহলে ওই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে আমাদের, 60 বর্গ সেমি। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আজকে এখানে পর্যন্ত থাকবে, আমি বুঝিয়ে দিই একবার। কি বলেছিল, একটা বৃত্ত ছিল, বৃত্তের 13 সেমি দূরে একটা বিন্দু পি ছিল, পি বিন্দু থেকে দুটো স্পর্শক পি কিউ আর পি আর টানা হয়েছে, আর ব্যাসার্ধ বলা আছে 5 সেমি। তাহলে বলেছে এই যেটা চতুর্ভুজ হয়েছে, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত। তা আমরা কি করলাম, এটা আমরা জানি যে এইটা কি হয়, এই যে ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এই ত্রিভুজের এটা কি অতিভুজ হয়, বিন্দুর দূরত্বটা অতিভুজ হয়, আর ব্যাসার্ধটা কি হয়, লম্ব হলো, যে আমরা ভূমি বের করে নিলাম।
পিথাগোরাসকে কাজে লাগিয়ে, এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা আমরা করলাম তো। করে আমরা কি পেয়ে গেলাম, পি আর পেয়ে গেলাম 12 সেমি। দিয়ে আমরা এই যে পি ও আর বা ও আর পি যা খুশি, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে বের করে নিলাম কত, 30 বেরালো। হ্যাঁ, এবার দেখো আমরা তো পড়েছি স্পর্শক সংক্রান্ত উপপাদ্যে, এটা যা ক্ষেত্রফল হয় এটাও ক্ষেত্রফল তাই হয়, বা সমান, এটা সর্বসম হয়, ক্ষেত্রফল সমান, সব কিছু সমান হয়। তাহলে এটা 30 হলে এটাও 30। তাহলে টোটাল এই যে চতুর্ভুজ তার ক্ষেত্রফল কত বেরিয়ে যাচ্ছে, 30 + 30 সমান কত হয়ে গেল, 60 বর্গ সেমি। আজকে এ পর্যন্তই থাকলো।